সকাল থেকে কিভাবে প্রচার চালাচ্ছে? প্রচার বলতে সকালবেলা উঠি, স্নান টান করি, ঈশ্বরের নাম করি, ঈশ্বরের নাম করে আমরা ঘর থেকে বেরিয়ে আসি। মা বাবা আমার গত হয়েছেন তাদেরকে স্মরণ করি, তারপরে এসে পাবলিকের সঙ্গে মিট করি। আজকে কলেশ্বর পঞ্চায়েতে কুলুটিয়া গ্রামে প্রথম ঢুকেছি, সেখানকার মানুষের আশীর্বাদ প্রার্থনা করছি, তারপর অন্য গ্রামে চলে যাব। এইভাবে ঘুরে ঘুরে প্রচার করছি। সাধারণ মানুষের কাছে ভোট চাইতে আছে? এখন নির্বাচনের ইস্যু অনেক আছে। প্রথম কথা হচ্ছে যে বাংলা বিরোধী বিজেপি করেছে, যারা মনি ঋষিদেরকে উল্টাপাল্টা কথা বলা থেকে আরম্ভ করে বাংলা মানুষকে 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া, জল জীবন মিশনের টাকা বন্ধ করে দেওয়া, আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া, আমাদের রাজ্যের পাওনা টাকা সেটাকে বন্ধ করে দিয়ে নানাভাবে বাংলাকে বঞ্চিত করছে। বাংলায় কথা বললে তাদের উপর হেনস্থা হচ্ছে, কখনো তারা পিটিয়ে মেরে ফেলছে, কখনো তারা হেনস্থা করে বাংলাদেশ কাটিয়ে দিচ্ছে। এই ধরনের অত্যাচার তো মানুষ সবাই জানে এবং সেগুলো তুলে ধরা হচ্ছে। আর তার সঙ্গে দিদির যে উন্নয়ন, সেই উন্নয়ন তো একদম সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে গিয়েছে। সর্বস্তরের মানুষের কাছে একদম যে সমস্ত মানুষের ক্ষেত মজুরহীন, তারাও আজকে বছরে 4,000 টাকা করে ভাতা পাচ্ছে এবং কৃষক বন্ধুর আওতায় এসছে, এবং কৃষক বন্ধুটা যে ফেসিলিটি, সেই ফেসিলিটির মধ্যেই তার আওতায় হয়েছে। অতএব উন্নয়ন নিয়ে কোনো কিছু বলার নেই, উন্নয়ন সবাই জানে, সেগুলোও আমরা তুলে ধরতে যাব। তার সঙ্গে বাংলা বিরোধীদের যে কৌশল, বাংলার বিরুদ্ধে তারা ভোট চাইতে আসছে, অথচ বাংলাকে যেভাবে তারা ঘৃণা করে, সেটাই প্রচারের কৌশল হয়ে দাঁড়িয়েছে। এবছরে তো নির্বাচনে মেন ইস্যু হচ্ছে এসআইআর। অনেক বৈধ ভোটারের নাম কাটা গেছে এবং হচ্ছে অনেক যে যারা জীবিত আছে তাদেরকে মৃত বলে দেখানো হচ্ছে। এটা কিভাবে মানুষের কাছে বার্তা দিচ্ছে? কিছু মৃত এবং শিফটেড ভোটার বাড়ি গিয়েছে, এটা আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু অ্যাডজুডিকেশন করে, যেটা ভারতবর্ষে আর কোথাও হয়নি, এটা বাংলার উপর প্রযোজ্য করে কি মেশিন, এআই ফেআই কি মেশিন দিয়ে এটাকে নানা রকম ভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে, মানুষকে নানাভাবে হ্যারাস করছে। এবং প্রায় 60 লক্ষ অ্যাডজুডিকেশনে ফেলেছিল, এখন 27 লক্ষ নাম বাদ দিয়ে দিয়েছে। এবং আমার বিধানসভার মধ্যে অন্তর্ভুক্ত অনেকেরই নাম বাদ গিয়েছে, যেগুলো অবাক লাগে যে বাবার আছে, মেয়ের নেই, মেয়ে মাধ্যমিক পাস তাও নাম নেই। কেন সে পান্ডা থেকে চ্যাটার্জি হয়েছে বা মুখার্জি হয়েছে, এই ধরনের কেস আছে। কেউ শেখ বানান ভুল কেউ লিখেছে, বানান ভুল নয়, কেউ এসকে এইচ লেখে আর কেউ এসকে লেখে, সেক্ষেত্রেও অ্যাডজুডিকেশন করে তাকে বাদ দেওয়া হয়েছে। এই ধরনের অত্যাচার এবং এই ধরনের মানুষকে বিভ্রান্ত করা এবং ভয় দেখানো, এটা একটা বিজেপির কৌশল। এবং মাইনরিটি ভোটকে বাদ দিয়ে ভাবছে বাংলাকে দখল করব, কিন্তু ঘটনা হচ্ছে বাঙালি যারা এখানে বসবাস করে বাংলার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর পূর্ণ আস্থা রেখে তারা পুনরায় মুখ্যমন্ত্রীকে ভোট দেবে এবং মুখ্যমন্ত্রী ব্যাপক ভোটে জিতবেন। প্রত্যেকটা বিধানসভায় মুখ্যমন্ত্রী প্রার্থী নিজেই ঘোষণা করেছে, অর্থাৎ কোনো মানুষ তাকে ফিরিয়ে দেবে। ময়ূরেশ্বর বিধানসভা তো হচ্ছে বিজেপির একটা শক্ত ঘাঁটি বলে ধরা হয়, তো ময়ূরেশ্বর বিধানসভা কিভাবে চ্যালেঞ্জের মুখে পড়ে আপনি? আমি একটা কথা বলি, 2016 সালে আমি প্রথম টিকিট পাই, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিটটা দিয়েছিলেন। 2016তেও আমি দেখেছি, 2021এও আমি দেখেছি, গেল রব বিজেপি জিতছে। কখনো লকেট চট্টোপাধ্যায় এসে দাঁড়িয়েছে, সে 55,000 ভোটে হেরে গিয়েছে, 3rd পজিশন হয়েছে। কখনো শ্যামাপ্রসাদ মন্ডল এসছে, সেও হেরে গিয়েছে। এবং এখন কুমার মন্ডল দাঁড়িয়েছে। যে বিগত
কোন আমলে একবার প্রধান হয়েছে আমার সে সালও মনে নেই। তারপর থেকে মানুষের সঙ্গে যোগাযোগহীন, কোনো কাজ করে না। ভোট এলে তাকে দাঁড়াইতে হয় এটুকুনি জানি, কখনো লোকসভা কখনো বিধানসভা সবকিছুতেই হারে। আর এই গ্রামের একটা পঞ্চায়েত ভোটেতে নির্বাচিত হয়, এর বাইরে তার কিছু নেই। অর্থাৎ মানুষ ওকে দেখে কোনোভাবেই ভোট দেবে না, এটুকু নিশ্চিত। কেন মানুষ সারা বছর তৃণমূল কংগ্রেসের সৈনিকরা মানুষের পাশে থাকে, মানুষের কাছেই থাকে এবং মানুষ তাদের পাশে আছে এবং উন্নয়ন তাদের সঙ্গে সবসময় আছে। এটাই সবচেয়ে বড় অস্ত্র। অর্থাৎ বিজেপির সঙ্গে চ্যালেঞ্জ করে কোনো লাভ নাই, কেন বিজেপি মাঠে ময়দানে টিকবে না। আপনার তো এগেনস্ট প্রার্থী হচ্ছে বিজেপির, যেটা ধরা হয় হেভিওয়েট প্রার্থী হচ্ছে দুধ কুমার মণ্ডল, এবং তিনি লোকসভা ভোটেও লড়াই করেছেন, বিধানসভা ভোটেও লড়াই করেছে, আবারও আপনার এগেনস্টটা দাঁড়িয়েছে। তো কতটা চ্যালেঞ্জের মুখে লড়াই? কুমার মন্ডল এর আগেও বহুবার দাঁড়িয়েছে, কখনো লোকসভা কখনো বিধানসভায় বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো ট্র্যাক রেকর্ড নাই যে ও কোনোদিন বিজয়ী হয়েছে। অর্থাৎ সেটাই ঘটনা যে কোনোদিনই জিতেনি, এবারও জিতবে না, এটা নিশ্চিত। আপনি নিশ্চিত থাকুন, মানুষ প্রত্যেকটা মানুষটাই সতর্ক, দিদির উন্নয়নকে ধরে রাখতে তারা দিদির পাশে আছে এবং একদম 100% চ্যালেঞ্জ করছি দুধ কুমার মন্ডল মোটামুটি 30-40 হাজার ভোটে এখান থেকে পরাজিত হবে। অভিযোগের যে উন্নয়ন, আমাদের যে রাস্তাঘাট, পানীয় জল, যে স্বাস্থ্য পরিষেবা, যে স্কুলে টাকা দেওয়া, কলেজে টাকা দেওয়া, আমাদের যে লোক পড়া কলেজ আছে উনি অনেক টাকা ওখানে ডোনেট করেছেন, আমাদের চার পাঁচটা এডিশনাল ক্লাসরুম করেছেন, তার জন্য আমরা চাইছি। আরো তো রাস্তাঘাট আছে, আর আছে, সবই তো আছে, কোনো কিছু বাদ নেই। এবারও তাহলে কি জয়ী হবে? হ্যাঁ, এবারে অবশ্যই জয়ী হবে। আমার পঞ্চায়েত থেকে আমি 5,000 ভোট লিড দেবো। আমার কলেশ্বর পঞ্চায়েত থেকে আমি 5,000 ভোটে অভিযোগকে লিড করবো। কেন লিড করবেন? আমাদের ওর উন্নয়নের জন্য, ওর যে উন্নয়ন, আমাদের গ্রামের যে উন্নয়ন, আমাদের গ্রামের রাস্তাঘাটে এই যে জেলা পরিষদের কাজ চলছে দুটো, ঠিক আছে, সেটা অভিযোগের অবদান। এসব অবদানের জন্য আমাদের গ্রাম চাইছে সবাই। এবার কি জয়ী হবে? অবশ্যই জয়ী হবে। অভিজিৎ রায়ের জনসংযোগ এখানে খুব বেশি। অভিজিৎ রায় এখানে নেতৃত্বের সঙ্গে খুব সংযোগ করে, মানুষের সঙ্গে জনসংযোগ রাখে, মানুষের সঙ্গে আসে, রাস্তাঘাট উন্নয়নের জন্য প্রচুর উন্নয়ন করে। সেই জন্য অভিজিৎ রায় জয়ী হবে। মানে সুরক্ষার দিক দিয়েও অভিজিৎ রায়কে যখন খুশি মানুষ ফোন করে তখন অ্যাকসেপ্ট করে। সেই জন্য অভিজিৎ রায়কে সবাই চায়। আমাদের জন্য অনেক কিছু করেছেন, রাস্তাঘাট করেছে জেলা পরিষদে, তারপর পথশ্রী রাস্তা, তারপরে স্বাস্থ্যের বিল্ডিং, তারপর কলেজের বিল্ডিং, স্কুলের বিল্ডিং, হ্যাঁ, জল, হ্যাঁ, এই ট্যাঙ্কি গুলো সব অনেক কিছু করেছে। মোটামুটি আমরা যেটুকু ভেবেছি সেটুকু, আগের বারে যেটা 12,000 টাকা ভোট ছিল, এবারে একটু 10,000-12,000 ভোটে সেম থাকবে। আমরা একবারে ওকে একবারে সেই নিজের মতো দেখছি, যেমন দিদির দুধ হিসেবেই ওদিকে দেখছি। এটা তো মমতা ব্যানার্জির ভোট, কিন্তু অভিজিৎ বাবু আছে যেহেতু দিদির দুধ হিসাবে, সেই হিসেবেই আমরা দেখছি। মহারাষ্ট্র বিধানসভায় যে বিগত 34 বছর বাংলার বুকে শাসন করেছে বামপন্থী সরকার, 34 বছরে এই মহারাষ্ট্র বিধানসভা সবথেকে পিছিয়ে পড়া এলাকা। তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে প্রত্যেকটা রাস্তাঘাট থেকে আরম্ভ করে সমস্ত কিছু, স্কুল কলেজ থেকে আরম্ভ করে হসপিটাল, সমস্ত কিছু উন্নয়ন এখানে হয়েছে। আমার যে এলাকার তহবিল, এই তহবিলের দুটো ব্লকের মধ্যেই বেশ কিছু কাজ হয়েছে। বেশ কিছু বলতে আমাদের যে ফান্ড, যে আমাদের যে সামর্থ্য, তার মধ্যেই কাজ হয়েছে। কোথাও পাঁচিল দিয়ে ঘেরা আছে, কোনো জায়গায় স্কুলের পাঁচিল ঘেরা হয়েছে, কোনো জায়গাতে একটা কালচারাল স্টেজ করে দেওয়া হয়েছে, কখনো একটা বড় রাস্তা ঢালাই করে দেওয়া হয়েছে, কখন বিভিন্ন রকম কাজ, জলপথবাতি দেওয়া হয়েছে, মুখাগ্নিস্থল করা গিয়েছে। তো এই ধরনের অজস্র কাজ আমরা করেছি, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা টাকাই খরচ হয়েছে এবং ভালো কাজই করতে হবে। কৃষি এবং স্বাস্থ্য নিয়ে কি করেছেন? দেখুন, এটা কৃষি প্রধান এলাকা, এটা সবাই জানে। এখানে সেচ ব্যবস্থাও আছে,
এবং এখানে প্রচুর সাবমার্সেবল গভর্নমেন্টের হয়েছে, যেটা হচ্ছে সোলার সাবমার্শাল। এই সাবমার্শালের উপর ভরসা করে মানুষ এখানে চাষবাস করে। এই মহোৎসব এক ধরনের ফসল হয়, মহোৎসব ওয়ানের এক ধরনের ফসল হয়। মহোৎসব ওয়ানে আমন ধানটা যেমন বেশি, এখানে সবজি চাষটা অনেক বেশি। তো মানুষ এখানে প্রচুর সাবমার্শাল হয়েছে, ওখানেও সাবমার্শাল হয়েছে, অর্থাৎ সেচের খুব অসুবিধা কিছু নাই। এবং আমাদের মহোৎসব ওয়ান এবং টু দুটোই ক্যানেল এরিয়া, অর্থাৎ খরা ধান জল দিয়েছে, প্রত্যেকটা মানুষ ধান লাগিয়েছে। এই হচ্ছে ঘটনা, ভালোভাবেই চলছে। বেকার যুবকদের জন্য আপনি কি বলবেন, মানে দুবার আপনি বেকার যুবকদের বলতে চাকরি বাকরির ক্ষেত্রে যে সমস্ত চলছে, কলকারখানা বহু খুলেছে, ক্ষুদ্র শিল্প প্রচুর খুলেছে, সেগুলোতে তো মানুষ যেমন জব পেয়েছে, তেমনি বড় শিল্প খোলার চেষ্টা করছে। কখনো কখনো মমতা ব্যানার্জি যে শিল্প সম্মেলনগুলো করছে আমরা দেখতে পাচ্ছি, সেখানে বড় বড় বিনিয়োগ হচ্ছে, সেখানেও চাকরি বাকরি পাবে। আর সরকারি চাকরি যেটুকু আছে সেটাকে তো দিচ্ছে, সেগুলোও পাচ্ছে। এই নিয়ে বেকার যারা এখন পড়াশোনা করছে বা যারা পাস করে বসে আছে, বিভিন্ন জায়গায় কোচিং নিচ্ছে, সেক্ষেত্রে মমতা ব্যানার্জি 1,500 টাকা ভাতার ব্যবস্থা করে দিয়েছে। এবং যারা পড়াশোনা করছে তাদের কোচিং যেমন প্রাইভেট টিউশন থেকে আরম্ভ করে যাতায়াতের ভাড়া সবটাই হচ্ছে। অর্থাৎ খুব একটা অসুবিধার কোনো কারণ না, বেকাররা মোটামুটি খুশিতেই আছে। দু 2026-এ যদি আপনি জয়ী হন, তাহলে হচ্ছে প্রথম কাজটা 100 দিনের মধ্যে প্রথম কাজটা মহিলা বিধানসভার জন্য কি করবেন? দেখুন, সেটা বলা মুশকিল। জয়ী হওয়ার পর জয়ী তো হবেই, এটা বসে পুরো দ্বিধাদ্বন্দ্ব নাই। তো ঘটনা হচ্ছে মানুষের সঙ্গে বসে মানুষ যে কথাটা আগে বলবে সেই কাজটাই আমরা করবো। কোথাও পানীয় জলের যদি অসুবিধা হয়েছে সেটাও দেখে দেবো, কোথাও ড্রেনের যদি অসুবিধা সেটাও দেখে দেবো, রাস্তাঘাটের অসুবিধা হলে সেটাও দেখে দেবো, কোথাও কালচারের স্টেজ লাগবে সেটাও দেখে দেবো। এই নিয়ে কোনো অসুবিধা নয়, যেটুকু ফান্ডের মধ্যে থাকবে সেই টাকার কাজ যথাযথ হবে এবং যেটা মানুষ বলবে সেটাই। আপনি কি এবারও জানতেন 2026-এ আপনার নির্বাচন আপনার প্রার্থী হিসাবে ঘোষণা করবে তৃণমূল? না, দেখুন, এটা জানা যাবে কোনো ব্যাপার না। আমি সারা বছরই দলের সঙ্গে থাকি, দল সেটাকে মূল্যায়ন করে, দল যাকে প্রার্থী দেবে তাকে মেনে নিতে হবে। দল আমাকে 2বার করেছে, ভালো লাগে না কোনো ব্যাপার না। যদি আমি না পেতাম অন্য কেউ পেত, আমি যেভাবে থাকছি এভাবেই থাকি। আপনি এবার হচ্ছে নির্বাচনে কত ভোটে জয়ী হবেন আশাবাদী? দেখুন, আমি প্রথমবার 40,000 কাছাকাছি ভোটে জয়ী হয়েছিলাম, দ্বিতীয়বারে সেটা 12,500 নিয়ে এসেছিল। দ্বিতীয়বারের ক্ষেত্রে এইটুকু আমি বলতে পারি, যা 12,500 জয়ী হয়েছিল তার অনেক বেশি মার্জিন, অনেক বেশি, প্রায় পুরোনো মার্জিন। প্রচেষ্টা আছে, টার্গেট আছে। এত ভোটে জয়ী হওয়ার আশাবাদী কেন রাখছেন? কি ইস্যু নিয়ে এত ভোটে? যেমন আমি একটা কথা জুড়ে বলছি, এক মানুষের উন্নয়ন আছে, দুই বিজেপি বাংলা বিরোধী দগমা, সেটা অবশ্যই মানুষ এগিয়েছে। আর তার সঙ্গে আমি সারা বছরই মানুষের সঙ্গে মিশে থাকি, কাজ করি, মানুষ সারা বছরই আমাকে পেয়ে থাকে। অর্থাৎ মানুষ আমাকে ভালোবাসে, মানুষের রাস্তা আছে, আমাকে ভোট দেবে। তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেবে। মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে কি বলে, মানে উন্নয়নের জন্য বা আপনাকে কাজের জন্য কি বার্তা দেয়? বার্তা বলতে একটা কথা, আমাদের
ভার্চুয়াল মিটিং হয়, কখনো কখনো মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়ে থাকে। তখন যারা যেগুলো প্রয়োজনীয়তা আমাদেরকে জিজ্ঞেস করে এবং তারা বলে এই এই কাজগুলো করতে পারলে মানুষ লাভবান হবে, মানুষ খুশি হবে, তাই জন্য সেসব কাজগুলোর উপরে জোর দেওয়া হয়। মুখ্যমন্ত্রী সেগুলো খোঁজ খবর নেন এবং আমরাও সেটা তুলে ধরার চেষ্টা করি।